রেকর্ড করতেছি। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ইয়েস ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার যতদূর মনে আছে এবং আমি যতদূর পড়িয়েছিলাম যে আমরা গত ক্লাসে হেট ক্রাইম পর্যন্ত মনে হয় পড়েছিলাম। গত ক্লাসে আমাদের অনলাইন ক্লাস ছিল এবং আমরা গত ক্লাসে হেট ক্রাইম পর্যন্ত পড়েছিলাম। তো জি ম্যাম। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? আপনারা কি বাসায় ম্যাটেরিয়ালটা ওপেন করে দেখেছিলেন যে আসলে কি বলা হয়েছে এখানে বা কি কি বিষয়গুলো আলোচনা করা হয়েছে? বাসায় কি কেউ পড়েছিলেন একবারও? ইয়েস ম্যাম ম্যাম। ফাইলটা ওপেন করা যাচ্ছে না ম্যাম। সবাই পারছে কিনা জানি না, তবে আমি দেখলাম যে আমি পারতেছি না। আচ্ছা, আপনাদের কি আরো কারো প্রবলেম হয়েছে ফাইল ওপেন করার বিষয়ে বা ফাইল ওপেন করতে পারেন নাই এমন কেউ আছেন? সাদমানের মতো কি আর কারো কোনো সমস্যা হয়েছে ফাইল ওপেন করার ক্ষেত্রে? না ম্যাম, আমাদের তো ওপেন, আমি তো ওপেন করতে পারছি না। সমস্যা তো হওয়ার কথা না, এটা তো সাধারণ পিডিএফ ফাইলের মতন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আবার আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিবনি, ওখান থেকে দেখেন যে ওপেন করতে পারেন কিনা। ওপেন হওয়ার কথা। আর কি কেউ কোনো প্রবলেম ফেস করেছেন? না ম্যাম, আমাদের তো ওপেন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তাহলে কি করা যায়। আচ্ছা, যদি আপনাদের আগের বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকে, আগের টপিকগুলোতে কোনো সমস্যা না থাকে, তাহলে আমি আগের টপিকগুলোকে আর রিক্যাপ করতেছি না বা এখন আলোচনা করতেছি না। আমি নেক্সট টপিকগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আমরা পরবর্তীতে যেদিন অফলাইন ক্লাস হবে সেদিন আমরা এই বিষয়গুলো আবার আর একটু রিভিউ করব। আপনাদের কি কারো কোথাও কোনো প্রবলেম আছে? আমরা হেড ক্রাইম পর্যন্ত যে পড়লাম, ক্রিমিনোলজি কি, ক্রাইম কাকে বলে, তারপর ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমের মধ্যে আমরা কিছু কিছু ক্রাইম পড়েছি, প্রিডেটরি ক্রাইম, ইনকোহেড ক্রাইম, হেড ক্রাইম। এই কয়েকটা টপিকের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? কথা বলতে হবে, কথা না বললে আমি কিভাবে বুঝতে পারবো বলেন? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটা ইন্টারেস্টিং আলোচনা করবো, সেটা ক্রাইম উইদাউট এ ভিকটিম। তো আপনাদের কি মনে হয় ভিকটিম ছাড়া কোনো ক্রাইম হওয়া সম্ভব? ক্রাইম হয়েছে কিন্তু ভিকটিম নাই, এরকম ক্রাইম কি আসলে থাকতে পারে? আপাত দৃষ্টিতে না তো ম্যাম। মনে হয় যে ভিকটিম ছাড়া কোনো ক্রাইম হয় না। এক্স্যাক্টলি, আমরা আপাত দৃষ্টিতে দেখি যে আসলে ভিকটিম ছাড়া কিন্তু কোনো ক্রাইম হয় না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এমন কিছু ক্রাইম আছে যে সমস্ত ক্রাইমে ক্রাইম হয়েছে কিন্তু ভিকটিম নাই। সো এই যে ক্রাইম গুলো, এই ক্রাইম গুলোকে বলা হচ্ছে ভিকটিমলেস ক্রাইম অথবা ক্রাইম উইদাউট আ ভিকটিম। তো তাহলে এই ধরনের ক্রাইম কোনগুলো হয়? যেমন ভিক্ষুকরা যখন ভিক্ষাবৃত্তিটা করে, তো এখানে কি ডিরেক্ট কোনো ভিকটিম আছে? যে পর্যন্ত একজন ভিক্ষুক বা একজন বেগার আমার সাথে কোনো অভদ্র আচরণ না করছে, সেই পর্যন্ত কি আমি ভিকটিম? আমি কিন্তু ওইভাবে ভিকটিম না। তো ভিক্ষুক যখন আমার কাছে ভিক্ষা চাচ্ছে তখন কিন্তু আমি ভিকটিম না, কিন্তু আমাদের বর্তমান দেশে প্রচলিত আইন অনুযায়ী এখানে ভ্যাগাবন্ড একটা আইন ল আছে। তো এই ল এর আন্ডারে ভিক্ষাবৃত্তি কিন্তু একটা ক্রাইম। দেখেন, ক্রাইম হচ্ছে কিন্তু কোনো ওইভাবে ভিকটিম নাই। দেন আমি যদি প্রস্টিটিউশনদের মানে প্রস্টিটিউশন এই প্রফেশনের কথা চিন্তা করি, আমি যদি প্রস্টিটিউটেডদের কথাই চিন্তা করি, তো এখানে কি সরাসরি কেউ ভিকটিম আছে? সরাসরি কিন্তু কেউ ভিকটিম নাই। এখানে কিন্তু সবাই স্বেচ্ছায় একটা নেগোসিয়েশনে যাচ্ছে। তো এই কিন্তু আবার আমাদের এক্সিস্টিং ল অনুযায়ী প্রস্টিটিউশনটাকে কিন্তু আবার ইল্লিগাল ধরা হয়। তো এটা কিন্তু ল অনুযায়ী বৈধ কোনো কাজ না। তাহলে এই যে ক্রাইম গুলো, এগুলো কিন্তু ক্রাইম হচ্ছে কিন্তু ওইভাবে কোনো স্পেসিফিক ভিকটিম পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের যে ক্রাইম গুলো ঘটে, যে ক্রাইম গুলোতে আসলে ক্রাইম হয় কিন্তু স্পেসিফিক্যালি ভিকটিম খুঁজে পাওয়া যায় না, এই সমস্ত ক্রাইম গুলোকে বলা হচ্ছে ক্রাইম উইদাউট ভিকটিম। কিন্তু এখানেও আবার এক ধরনের একটা কন্ট্রোভার্সি আছে। তো এটা মনে করা হয় যে এই ভিকটিমলেস ক্রাইম গুলোর ক্ষেত্রে হয়তোবা সরাসরি কোনো ভিকটিম নাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা ব্রডার একটা কনসিকুয়েন্স এখানে আসে। এখানে কিন্তু আসলে সরাসরি কেউ ভিকটিম না হলে আমরা যদি একটু সামগ্রিক দিক থেকে চিন্তা করি, দেখা যায় এখানেও কিন্তু কোনো না কোনো ভাবে ভিকটিম পাওয়া যাচ্ছে।
যেমন আমি যদি এখন ভিক্ষাবৃত্তির কথা চিন্তা করি, হ্যাঁ ভিক্ষাবৃত্তির মাধ্যমে হয়তোবা আমি সরাসরি ভাবে এফেক্টেড হচ্ছি না, কিন্তু এটা কিন্তু অ্যাজ এ সোসাইটি আমাদের অনেকভাবে এফেক্টেড করতেছে। এখন আপনি সাপোজ নিজের মতো করে ক্লাস করতেছেন, আপনার ক্লাসে হুট করে একজন ভিক্ষুক ঢুকে গেল, এটা কিন্তু আপনার একটা কনসেন্ট্রেশন ব্রেক করতেছে। আপনি হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, তখন দেখা গেল তারা রাস্তা আটকে আপনার কাছ থেকে ভিক্ষা চাচ্ছে। তো এটা কিন্তু একটা সোশ্যাল একটা অবক্ষয়। তারপর অনেকে আছে যারা পরিশ্রম না করে এই ভিক্ষুকদের দেখে উৎসাহিত হয়ে নিজেরাও ভিক্ষাবৃত্তিতে নিজেদের জড়াচ্ছে। এগুলো কিন্তু একটা নৈতিক অবক্ষয়। এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের সমাজে আসলে ভিকটিম সৃষ্টি করে। তারপরে আমি যদি প্রস্টিটিউশনের কথাই চিন্তা করি, তাহলে বা আমি যদি গ্যামলিং এর কথা চিন্তা করি, এই ধরনের যে অপরাধগুলো, এগুলো হয়তো বা সরাসরি কোনো ভিকটিম নাই, কিন্তু এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। তো যে সমস্ত ক্রাইমের সরাসরি কোনো ভিকটিম নাই, সেই সমস্ত ক্রাইমকে ভিকটিমলেস ক্রাইম বলা হচ্ছে। কিন্তু আবার এর সাথে এটাও বলা হচ্ছে যে এই ক্রাইমগুলোর ক্ষেত্রে সরাসরি হয়তো বা কোনো ভিকটিম নাই, কিন্তু এগুলো কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে। একটা সোশ্যাল প্রবলেম হতে পারে, কারো হেলথ প্রবলেম হতে পারে, কারো মোরাল প্রবলেম হতে পারে। তো এই ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেছে। সো আমরা যদি এক কথায় বলি ভিকটিমলেস ক্রাইম সম্পর্কে, তাহলে বলা যায় ক্রাইম উইদাউট ভিকটিমস রেফার টু অ্যাক্টস দ্যাট আর ইল্লিগাল বাট ডু নট হ্যাভ এ ডিরেক্ট ভিকটিম। তার মানে যে সমস্ত অ্যাক্ট যেগুলো আসলে ইল্লিগাল বা এক্সিস্টিং ল অনুযায়ী আসলে যে আহ, কাজগুলো আসলে হচ্ছে ক্রাইম বা হচ্ছে ইল্লিগাল, সেই কাজগুলোকে বলা হচ্ছে যে ক্রাইম। কিন্তু এই যে যে এক্সিস্টিং ল অনুযায়ী এই কাজগুলো ইল্লিগাল, এদের কিন্তু কোনো আবার ডিরেক্ট ভিকটিম নাই। তাহলে যে ক্ষেত্রে কোনো ডিরেক্ট ভিকটিম নাই, এই ধরনের অ্যাক্টিভিটিসকে বলা হচ্ছে ক্রাইম উইদাউট ভিকটিম। দ্যাট মিনস আমার অ্যাক্ট ইল্লিগাল, কিন্তু আমার কোনো এই ইল্লিগাল অ্যাক্টের মাধ্যমে ডিরেক্টলি কেউ ভিকটিম হচ্ছে না। সাপোজ আমি হচ্ছে একটা নির্জন জায়গায় বসে ড্রাগ নিচ্ছি। তো ড্রাগ কিন্তু আমি নিচ্ছি, এখানে আমি কাউকে কোনোভাবে ডিস্টার্ব করতেছি না, কোনো পাবলিক প্রপার্টির ক্ষতি করতেছি না, কোনো প্রাইভেট প্রপার্টির ক্ষতি করতেছি না, আমি আমার নিজের মতো ড্রাগ নিচ্ছি। কিন্তু এই যে যে আমি ড্রাগ নিচ্ছি, এই আমার অ্যাক্টিভিটিসটা ইটসেলফ ইজ আ ক্রাইম, কিন্তু এখানে কিন্তু কোনো ভিকটিম নাই। তাহলে এই ক্ষেত্রে যে আমি ক্রাইমটা করতেছি সেটাই হচ্ছে ক্রাইম উইদাউট ভিকটিম। মানে ডিরেক্ট ভিকটিম পাওয়া যাবে না, কিন্তু অ্যাক্টিভিটিস ইটসেলফ ইজ আ ক্রাইম। এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে ক্রাইম উইদাউট আ ভিকটিম। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। দেন আমরা আসি লিগাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ক্রাইম। তাহলে এতক্ষণ আমরা কিন্তু হেড ক্রাইম সম্পর্কে জানলাম, প্রিডেটরি ক্রাইম সম্পর্কে জানলাম, ইনকোহেড ক্রাইম সম্পর্কে জানলাম। এখন আমরা কিছু বেসিক ক্রাইম সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে লিগাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ক্রাইম নামে পরিচিত। এখন আমি যদি এই তিনটা ক্লাসিফিকেশনকে ব্যাখ্যা করি, লিগাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল ক্রাইম, এগুলো কিন্তু বর্তমানে আমাদের যে এই জুলাই রেভলিউশন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, মানে এই কয়েকটা রিসেন্ট ইনসিডেন্টের সাথে খুব বেশি রিলেটেড। সো আমি যদি লিগাল ক্রাইমের কথা চিন্তা করি, যে আপনি ল অ্যান্ড অর্ডারের মধ্যে থেকে যদি কোনো ক্রাইম করেন, বা হচ্ছে আপনি হচ্ছে ট্রাডিশনাল যে ক্রাইমগুলো হয়, থেফট হইতে পারে, রবারি হইতে পারে, ড্যাকুইটি হইতে পারে, এই যে যে এই ক্রাইমগুলো যেগুলো হচ্ছে লিগালি আসলে এস্টাবলিশ ক্রাইম, সেগুলোকে বলা হচ্ছে লিগাল ক্রাইম। অথবা লিগাল এরিনার মধ্যেও কোনো ক্রাইম হতে পারে। সাপোজ আমি দেখলাম যে জুডিশিয়ারির আসলে একটা মানে নিজস্ব একটা প্রসিডিং আছে। আমরা জানি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী জুডিশিয়ারি অর্গানটা হচ্ছে বাকি দুইটা অর্গানের থেকে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে জুডিশিয়ারি চাইলে নিজের মতো করে রেশনাল ডিসিশন নিতে পারে। এখন আমরা যদি এই জুলাই রেভলিউশনের দিকে তাকাই, দেখেন জুডিশিয়ারির যে হায়ার অথরিটি, দ্যাট মিনস সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কিন্তু এই কোটা সংস্কার মানে কোটা সংস্কারের যে বিষয়টা সেটা পেন্ডিং ছিল। এবং পরবর্তীতে যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে মানে এই কোটা সংস্কারের বিপক্ষে রায় দেয়, পরবর্তীতে কিন্তু আন্দোলনটা শুরু হয়। এখন তখন পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের রায় প্রকাশের ডেটটা একটা স্পেসিফিক ডেট ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে লেজিসলেটিভদের ইনফ্লুয়েন্সে পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের মধ্যে নিজেদের রায় প্রদান করে। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে তারা আসলে তার মানে তারা তাদের জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট না, একটা লিগাল এরিনার মধ্যে থেকে তারা কিন্তু এখানে একটা কারাপ্টেড বডি হিসেবে কাজ করছে। তাহলে এই ধরনেরও যে ক্রাইম গুলো আছে সেগুলো কিন্তু লিগাল ক্রাইমেরই অন্তর্ভুক্ত। আমাদের যে ট্রাডিশনাল ক্রাইম, যেগুলো আমরা ক্রাইম হিসেবে জানি, ট্রাডিশনাল ক্রাইম কোনগুলো, যেগুলো আমাদের পেনাল কোডে ডেসক্রাইব করা আছে এবং যেগুলো আমাদের ল এর মাধ্যমে স্বীকৃত ক্রাইম, সেই ক্রাইমগুলো তো অবশ্যই ক্রাইম, লিগাল ক্রাইমের মধ্যে পড়ে। এছাড়াও আমাদের যে লিগাল এরিয়াতে যে ক্রাইমগুলো আছে সেগুলোও কিন্তু লিগাল ক্রাইমের মধ্যে অন্তর্ভুক্ত।
এরপর আমরা যদি পলিটিক্যাল ক্রাইমের কথা বলি, পলিটিক্যাল ক্রাইম হচ্ছে পলিটিক্যাল পাওয়ারটাকে ইউজ করে যে ক্রাইমগুলো করা হয় সেগুলোকে বলা হচ্ছে পলিটিক্যাল ক্রাইম। এই ধরনের ক্রাইমগুলো বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ানরাই করে। যেমন আমরা এই যে দেখলাম, এখন দেখবেন যে বাংলাদেশে অনেক কেস হচ্ছে এক্স মিনিস্টারদের নামে, এক্স প্রাইম মিনিস্টারদের নামে। কেন কেস করা হচ্ছে? কারণ তারা তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে মিসইউজ করার মাধ্যমে ক্রাইম করেছে। তাদের এই ক্রাইমগুলো কিন্তু বেশিরভাগই পলিটিক্যাল ক্রাইম। যেমন একটা ভিডিও ভাইরাল হলো কিছুদিন আগে, যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সে কয়েকজন পুলিশ অফিসারের সাথে মোবাইলে একটা ভিডিও দেখছে, স্টুডেন্টদের হত্যা করার ভিডিও। এবং সেখানে পুলিশ অফিসার বলতেছে যে স্যার, যাকে গুলি করি সেই শুধু যায় আর একটাও যায় না, এটাই সব থেকে ভয়ের বিষয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়টাকে খুব এনকারেজ করতেছে। তার মানে কি, সে তার পলিটিক্যাল পজিশনটাকে মিসইউজ করার মাধ্যমে সে প্রশাসনটাকেও মিসইউজ করতেছে। তাহলে তার এই ধরনের ক্রাইমগুলো কিন্তু পলিটিক্যাল ক্রাইম। সে মার্ডারার, কিন্তু সে আসলে তার পলিটিক্যাল পাওয়ারটাকে অ্যাবিউজ করার মাধ্যমে এই মার্ডার গুলো করতেছে। তো তার মাধ্যমে যে ক্রাইম গুলো হবে সেগুলো হচ্ছে পলিটিক্যাল ক্রাইম। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে এই যে গণভবন হামলা দেওয়ার পর বিভিন্ন ডকুমেন্টস মানুষের হাতে আসলো, এবং সেখানে বলা আছে যে গভর্নমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পোস্টগুলোতে মানে সুপারিশ ক্রমে নিয়োগ দেওয়া। তারপরে আজকে একটা নিউজ দেখলাম কিছুক্ষণ আগে, একজন মহিলা, সে নাকি বিসিএস এক্সাম না দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। এটা কি আপনারা দেখছেন এই নিউজটা? আজকে আমি সকাল থেকে এটা দেখতে পাচ্ছি যে বিসিএস এক্সাম দেয় নাই কিন্তু বিসিএস ক্যাডার হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে? এটা অবশ্যই কোনো না কোনো পলিটিক্যাল পাওয়ারের মিসইউজ করার মাধ্যমে হয়েছে, নইলে তো কোনোভাবে সম্ভব না। যেখানে আমরা জানি একটা বিসিএস এক্সামিনেশন দিতে গেলে একটা সাধারণ স্টুডেন্টের কি পরিমাণ ইফোর্ট দিতে হয়, কি পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হয়। তারপরেও দেখা যাচ্ছে অনেকে রিটেন পাস করে, প্রিলি পাস করে, ভাইভা পাস করে, তারপরেও নন ক্যাডারও হইতে পারে না, মানে রিকমেন্ডেডই হয় না। তাহলে এই যে একটা অসহনীয় মানে পর্যায়ে চলে গেছে বিষয়গুলো। আর এখানে অনেক আছে যারা এক্সাম না দিয়ে ক্যাডার হয়ে যাচ্ছে, হয়তোবা সামনে আসছে একজন, কিন্তু আমার বিশ্বাস যে এরকম আরো অনেকেই আছে। তাহলে এই যে যে কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু সবকিছুই করা হচ্ছে পলিটিক্যাল পাওয়ারটাকে অ্যাবিউজ করার মাধ্যমে। এবং এই যে যে পলিটিক্যাল পাওয়ারটাকে অ্যাবিউজ করা হলো, এই ধরনের ক্রাইমগুলোকে বলা হচ্ছে পলিটিক্যাল ক্রাইম। দেন আমরা আসি ইকোনমিক ক্রাইম। ইকোনমিক ক্রাইম হচ্ছে যে ইকোনমিক্যাল সেক্টরে যে ক্রাইম গুলো করা হয়, যেমন কর ফাঁকি দেওয়া, স্মাগলিং করা, টাকা পাচার করা। তাহলে এই ধরনের ক্রাইম গুলো হচ্ছে ইকোনমিক্যাল ক্রাইম। এখন ইকোনমিক্যাল ক্রাইমের ক্ষেত্রে বর্তমান সময়ে সব থেকে আলোচিত একজন ক্রিমিনালের নাম বলেন তো, বলতে পারবেন? এনিওয়ান? যে টাকা পয়সার গরমিল করে বর্তমানে সব থেকে বেশি আলোচিত এরকম একজন ক্রিমিনাল কে আছে বাংলাদেশে? ম্যাম সালমান এফ রহমান। ভেরি গুড, হ্যাঁ, দরবেশ সালমান এফ রহমান। তো এই যে যে সে এই কাজটা করছে, এটাই আসলে ইকোনমিক্যাল। হ্যাঁ, এটাই আসলে একটা ইকোনমিক্যাল ক্রাইম। এই দেখেন 36,000 কোটি টাকা, মানে হিউজ। আমরা পদ্মা সেতু একটা নির্মাণ করে কিন্তু খুব গর্ববোধ করতেছিলাম, কিন্তু দেখি যে এরকম রাঘব বোয়ালদের পেটেই হাজার হাজার পদ্মা সেতু আসলে আছে। সো এই ধরনের যে ক্রাইম গুলো সেগুলোকে বলা হচ্ছে ইকোনমিক্যাল ক্রাইম বা ইকোনমিক ক্রাইম। বুঝতে পেরেছেন লিগ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক ক্রাইম কি? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, দেন আমরা আসি ক্যারেক্টারিস্টিক অফ ক্রাইম। ক্রাইমের ক্যারেক্টারিস্টিক কি কি হতে পারে? হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করবেন? জি ম্যাম, লিগ্যাল ক্রাইমটা একটু বলবেন ম্যাম? বলছি, লিগ্যাল ক্রাইম হচ্ছে যে সমস্ত ক্রাইম, মানে সেই সমস্ত ক্রাইম যেগুলো আসলে ট্র্যাডিশনালি ক্রাইম হিসেবে পরিচিত। যেমন আমাদের পেনাল কোডে যে ক্রাইম গুলোর কথা বলা আছে, ড্যাকুইটি আছে, রোবারি আছে, মার্ডার আছে, থেফট আছে, তারপরে অ্যাবেটমেন্ট আছে। তো এই যে যে ক্রাইম গুলো যেগুলো আসলে লিগালি এস্টাবলিশড, হ্যাঁ, এবং যেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ক্রাইম, মানে ট্র্যাডিশনালি যেগুলোকে আমরা ক্রাইম হিসেবে জানি, এবং যে ক্রাইম গুলো আসলে আমাদের লিগাল এরিয়াতে হচ্ছে, ঠিক আছে, এই ধরনের ক্রাইম গুলোকে বলা হচ্ছে লিগাল ক্রাইম। বুঝতে পেরেছেন সাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক অফ ক্রাইমে যাই। তাহলে ক্রাইমের ক্যারেক্টারিস্টিক আসলে কেমন, ক্রাইমের চরিত্রটা আসলে কেমন? সো এই বিষয়গুলো আসলে আপনারা অনেক আগেই পড়ে আসছেন, বা অনেকবারই হয়তো বা পড়ছেন, পেনাল কোড পড়তে গিয়ে পড়ছেন, হয়তো বা সিআরপিসি পড়তে গিয়ে পড়ছেন, যে আসলে ক্রাইমের যে কিছু আচরণবিধি বা ক্রাইমের কিছু বৈশিষ্ট্য, এগুলো আসলে কি কি হতে পারে।
তো ক্রাইমের ক্ষেত্রে প্রধানত যে বৈশিষ্ট্য থাকতে পারে সেটা হচ্ছে এক্সটার্নাল কনসিকুয়েন্সেস। দ্যাট মিনস একটা অ্যাক্ট বা অমিশন তখনই ক্রাইম হবে যখন তার মাধ্যমে কোনো এক্সটার্নাল কোনো কনসিকুয়েন্সেস আসবে বা দৃশ্যমান কোনো ক্ষতি আমরা দেখতে পাবো। তারপর একটা শ্রেয়া, এটা আমরা সবাই জানি যে একটা কাজ ক্রাইম হতে গেলে অবশ্যই সেখানে অ্যাক্ট থাকতে হবে। এখন আমি মনে মনে একজনকে 10 বার হত্যা করতে পারি, তো আমি মনে মনে একজনকে 10 বার হত্যা করছি, এটা যতক্ষণ পর্যন্ত না আমার কাজের মাধ্যমে প্রকাশ পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা ক্রাইম না। আবার অন্যদিক থেকে মেনস্রিয়া যেটা হচ্ছে গিলটি মাইন্ড, এটাও ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি মেনস্রিয়া যদি না থাকে তাহলে আবার ক্রাইম হয় না। তো আমি মন থেকে চাই না কারো ক্ষতি করতে, অ্যাক্সিডেন্টলি আমি কারো ক্ষতি করে ফেললাম, তাহলে সেটা কিন্তু ক্রাইম হবে না। আমি নেগলিজেন্সও করি নাই, মানে আমি মন থেকেও কারো ক্ষতি চাই নাই, কিন্তু সামহাও হয়ে গেছে, যেখানে হচ্ছে আমি আসলে ওইভাবে ইনভলভ থাকতে চাই নাই। তো এই ধরনের যে ক্রাইমটা, মানে এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক ক্রাইমের, সেটাকে বলা হয় মেনস্রিয়া, দ্যাট মিনস গিলটি মাইন্ড। দেন আসছে হচ্ছে প্রহিবিটেড। দ্যাট মিনস আমি যে অ্যাক্ট বা অমিশনটা করতেছি সেটা এক্সিস্টিং ল অনুযায়ী প্রহিবিটেড কি না। যদি প্রহিবিটেড না হয় তার মানে সেটা ক্রাইম না, আর যদি প্রহিবিটেড হয় তাহলে ক্রাইম। দেন হচ্ছে পেনাল স্যাংশন। তো ক্রাইমের আরো একটা উল্লেখযোগ্য ক্যারেক্টারিস্টিক হচ্ছে ক্রাইম হতে গেলে অবশ্যই কোনো না কোনো পেনাল স্যাংশন থাকবে। দ্যাট মিনস স্টেটে যে লগুলো আছে সেই লগুলো ক্রাইমের ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো পেনাল প্রভিশন রাখবে। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, আপনাদের কি মনে হয় এই কয়েকটা এলিমেন্টস ছাড়াও ক্রাইমের আরো কোনো ইম্পর্টেন্ট এলিমেন্টস থাকতে পারে? আপনাদের কি মনে হয় এই 5টা এলিমেন্টস ছাড়া ক্রাইমের আর কোনো এলিমেন্টস থাকতে পারে যেটা খুবই এসেনশিয়াল? এনিবডি? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি সবাই? না ম্যাম, ঘুমাই না। আচ্ছা, ইতি বলেন তো তাহলে এই 5টা এলিমেন্টস ছাড়া কি ক্রাইমের আর কোনো এলিমেন্টস থাকতে পারে? ইম্পর্টেন্ট কিন্তু আমি উল্লেখ করি নাই। ম্যাম না, এইগুলাতেই বেশি সব থেকে ক্রাইম হয়ে থাকে। এক্স্যাক্টলি। তো কিন্তু তারপরে আমি বলবো যে এই 5টা এলিমেন্ট ছাড়াও আরো একটা খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আছে যেটা হয়তো বা সবসময় বলা হয় না বা আমি এখানে উল্লেখ করি নাই। সেটা হচ্ছে ক্রাইম হইতে গেলে অবশ্যই একটা পার্সন লাগবে। এখন আপনি একটা গাছকে সারাদিন ইচ্ছা মতো গালিগালাজ করেন, ঠিক আছে, গাছকে ঘুষি দেন, যে পর্যন্ত সেই গাছটা কোনো পাবলিক প্রপার্টি না হবে সেটা কি ক্রাইম হবে? না ম্যাম। আপনি একটা নিজের ম্যাম আনন্দ করে পাবলিক পাবলিক প্রপার্টি না, সাপোজ আপনি নিজে মনের খুশিতে একটা গাছ লাগালেন, বা আপনি হচ্ছে পড়তে বসলেন, পড়তে বসে, আচ্ছা এক সেকেন্ড, আজানটা শেষ হোক নাহলে শোনা যাবে না কিছু। আচ্ছা সরি, আমি যেটা বলছিলাম যে দেখেন এই কয়েকটা এলিমেন্টস তখনই কার্যকর হবে যখন এগুলো আসলে কোনো পার্সনের উপর অ্যাপ্লাই করা হবে। তো সাপোজ আপনি পড়তে বসছেন, আপনি যে টেবিলে পড়তেছেন, পড়তে পড়তে আপনার খুবই ইরিটেট লাগতেছে, তো আপনি মানে ইচ্ছাকৃতভাবে রাগ করে টেবিলে হচ্ছে 2টা বাড়ি দিলেন, টেবিল ভেঙে গেল, তাহলে এটা কি কোনো ক্রাইম হলো? আপনার পার্সোনাল টেবিল, আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি রাগের মাথায় হচ্ছে ভেঙে ফেললেন, এটা কি কোনো ক্রাইম হলো? না ম্যাম। ক্রাইম হলো না। কেন হলো না? কারণ টেবিল তো কোনো পার্সন না। তো আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে
ক্রাইম তখনই হবে যখন আপনি এই 5টা ফ্যাক্টর কোনো পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। পার্সন না, এমন যদি কারো ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো অ্যাপ্লিকেবল হয় তাহলে কিন্তু সেটা আবার ক্রাইম হবে না। এখন আপনারা বলেন পার্সন বলতে কি শুধু মানুষকেই বোঝায়? মানুষের বাইরে কি কেউ পার্সন হতে পারে? গ্রিন ইউনিভার্সিটি কি একটা পার্সন? জি ম্যাম। কি পার্সন বলা হয়? মানুষের বাইরে যদি কেউ পার্সন হয় তাহলে তাকে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল বা লিগ্যাল পার্সন। তো এই যে আর্টিফিশিয়াল বা লিগ্যাল পার্সন, তো শুধুমাত্র মানুষের সাথে ক্রাইম করলে যে ক্রাইম হবে বিষয়টা এরকম না। লিগ্যাল পার্সন যদি কেউ থাকে বা আমাদের দেখবেন যে পেনাল কোডে বলা আছে আর্টিফিশিয়াল বা লিগ্যাল পার্সন, এই দুইটা ওয়ার্ড উল্লেখ করা আছে, বা হচ্ছে জুরিডিক্যাল পার্সন, এই ওয়ার্ড গুলো উল্লেখ করা আছে। কেন উল্লেখ করা আছে? কারণ হচ্ছে মানুষ ছাড়াও একটা কোম্পানিও পার্সন হতে পারে। আপনারা হয়তো বা সেটা বিজনেস লোতে পড়ে আসছেন। সো এই যে পার্সন, সেটা লিগ্যাল হতে পারে, ওয়েদার ন্যাচারাল পার্সন হতে পারে, ওয়েদার আর্টিফিশিয়াল পার্সন হতে পারে। এই পার্সনদের ক্ষেত্রেও যদি এই 5টা কনসিকুয়েন্সেস থাকে বা এই 5টা ক্যারেক্টারিস্টিক থাকে তাহলেই সেটা ক্রাইম হবে। যদি কোনো পার্সনের সাথে এই 5টা ক্যারেক্টারিস্টিক না ঘটে বা ক্রাইমের এই 5টা এলিমেন্টস এর মধ্যে কোন মানে এই 5টা এলিমেন্টস একত্রে না ঘটে তাহলে সেটা কিন্তু আবার ক্রাইম হবে না। বুঝতে পেরেছেন? তো পার্সনও কিন্তু একটা ইম্পর্টেন্ট এলিমেন্টস, যে এটা হয়তো বা আমরা সবসময় উল্লেখ করি না, কিন্তু এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। যে পর্যন্ত পার্সন না সে পর্যন্ত আসলে কোনো ক্রাইম হচ্ছে না। অ্যাজ লং অ্যাজ দে আর পার্সন, দেন আপনি যদি এই অ্যাক্ট গুলো করেন তাহলে সেটাই হচ্ছে ক্রাইম। বুঝতে পেরেছেন? এখন আমরা দেখি এক্সটার্নাল কনসিকুয়েন্সেস। তো এক্সটার্নাল কনসিকুয়েন্সেস বলতে আসলে কি বোঝায়? যে আমার একটা গিলটি ইন্টেনশন ছিল, সেই গিলটি ইন্টেনশনের বশবর্তী হয়ে আমি হচ্ছে কোনো ক্রাইম করলাম বা আমি কোনো একটা শ্রিয়া করলাম। কিন্তু এই যে আমার একটা শ্রিয়াটা হলো, এটা যদি কোনো এক্সটার্নাল কনসিকুয়েন্সেস না থাকে তাহলে সেটা ক্রাইম হবে না। আপনি দেখা গেল যে মজা করে আপনার এক বন্ধুর মাথায় বাড়ি দিলেন, সেটা আসলে কোনো বিষয়ই হলো না, সে বিষয়টাকে খুবই মানে নরমালি নিল, আপনাদের মধ্যে বন্ধুত্বটাই এরকম, এটার আসলে কোনো কনসিকুয়েন্স নাই। তো সেই মজায় দেখা গেল আপনি র্যান্ডমলি রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে তার মাথায় বাড়ি দিলেন, তখন কিন্তু এটা ক্রাইম হয়ে গেল, কারণ কি এটার একটা এক্সটার্নাল কনসিকুয়েন্সেস আছে। কারণ হচ্ছে আপনার এই অ্যাক্টের মাধ্যমে এটা সোসাইটিতে কোনো ধরনের হার্মফুল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, বা এটা হচ্ছে কারো পার্সোনাল ইমোশনাল ওর মেন্টাল কোনো হচ্ছে বিষয়ের মানে বিষয়কে হ্যাম্পার করতে পারে। তো যে পর্যন্ত আসলে সোসাইটির জন্য হার্মফুল কিছু না হচ্ছে, যে পর্যন্ত আপনার অ্যাক্ট গুলো সোশ্যাল কোনো ইম্প্যাক্ট না ঘটাচ্ছে, কারো পার্সোনাল ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট না ঘটাচ্ছে, কারো ইমোশনাল আর মেন্টাল কোনো ইম্প্যাক্ট না ঘটাচ্ছে, সেই পর্যন্ত আসলে আপনার করা কাজগুলোকে ক্রাইম বলা হবে না। সো ক্রাইম তখনই হবে যখন অ্যাক্টিভিটিস গুলোর একটা এক্সটার্নাল কনসিকুয়েন্সেস থাকবে, তার মানে যে কনসিকুয়েন্সেসটা আমাদের সামনে দৃশ্যমান হবে, তখনই সেটাকে ক্রাইম বলা হবে। তো এই যে মানে এক্সটার্নাল কনসিকুয়েন্সেস, এটা যে মানে ফিজিক্যালি হতে পারে বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যালিও কিন্তু হতে পারে। যেমন বর্তমান সময়ে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে অনেক আলোচনা হয়। দেখবেন যে মানে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে একজন করে হচ্ছে সাইকোলজিস্ট রাখা হয়। কেন রাখা হয়? যে সাইকিয়াট্রিস্ট রাখার একটাই কারণে যাতে কেউ মানসিক অবসাদে না ভোগে। এবং রিসেন্টলি হচ্ছে বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা যায় যে মানুষ হচ্ছে খুব বেশি সুইসাইড করতেছে শুধুমাত্র ডিপ্রেশনের জন্য। তাহলে এই যে হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, বা এই যে আমরা সাইকোলজিক্যালি বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতেছি, এটা কিন্তু আমাদের এক্সিস্টিং যে ল গুলো আছে এই ল গুলোতেও কিন্তু মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা যেমন পেনাল কোডে দেখি যে কেউ যদি কাউকে সুইসাইড করানোর জন্য ইনফ্লুয়েন্স করে তাহলে সেও কিন্তু পানিশমেন্ট পায়। তাহলে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু আমাদের এক্সিস্টিং ল অনুযায়ী স্বীকৃত। তো শুধুমাত্র যে ফিজিক্যালি কাউকে অ্যাটাক করলে বা কাউকে ফিজিক্যালি ক্ষতি করলে সেটা ক্রাইম হবে বিষয়টা এরকম না। যদি সাইকোলজিক্যাল কোনো ক্ষতি করে এবং সেটা যদি তার কোনো সোশ্যাল অ্যাক্টের মাধ্যমে প্রকাশ পায় তাহলেও সেটা ক্রাইম হবে। তো এক্সটার্নাল কনসিকুয়েন্স জেনারেলি মিনস টু প্রভোক আ ক্রিমিনাল টু কমিট আ ক্রাইম। তার মানে যখন কোনো ক্রিমিনালকে মানে প্রভোক করতেছে কোনো ক্রাইম করার জন্য, তো আপনি যখন কোনো ক্রাইম করবেন, আপনি যখন কাউকে আঘাত করবেন, তো আপনার মাথায় তো অবশ্যই কিছু না কিছু থাকবে। আপনি যখন কাউকে আঘাত করতেছেন তখন আপনি এই চিন্তা করে আঘাত করতেছেন যে না, আজকে এটার একটা দফা রফা হওয়া উচিত, বা আমি যতটুকু কষ্ট পাইছি আজকে তারও অতটুকু কষ্ট পাওয়া উচিত। এই যে আমরা এক্সটার্নাল কিছু রেজাল্টের বেসিসে ক্রাইম গুলো করতেছি, দ্যাট মিনস মানে দে আর অ্যাকচুয়ালি এক্সটার্নাল কনসিকুয়েন্সেস। বুঝতে পেরেছেন এক্সটার্নাল কনসিকুয়েন্সেস কি? এগুলো আসলে খুবই ইজি, আপনারা হয়তো অনেক আগে পড়ে আসছেন।
দেন আমরা আসি মেন্স রিয়া বা হচ্ছে গিলটি মাইন্ড। সো এটা আমরা সবাই জানি যে কোনো একটা অ্যাক্ট ক্রাইম হইতে গেলে সেখানে অবশ্যই গিলটি মাইন্ড থাকতে হবে। র্যান্ডমলি আমার করা কোনো বিহেভিয়ার যেখানে আসলে আমার কোনো গিলটি মাইন্ডই নাই, সেই ধরনের বিহেভিয়ার ক্রাইম হবে না। তো এখানে একটা ল্যাটিন ম্যাক্সিমের কথা বলা আছে, যেটা বলা হচ্ছে অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নিশি মিনস সিট রিয়া। তার মানে হচ্ছে দ্য অ্যাক্ট ইটসেলফ ডাজ নট মেক আ ম্যান গিলটি আনলেস হিজ ইন্টেনশনস ওয়ার সো। তার মানে অ্যাজ লং অ্যাজ আমার ইন্টেনশন পিওর, আমার কোনো অ্যাক্টিভিটিস ক্রাইম হবে না। কিন্তু যখন থেকে আমার ইন্টেনশনে কোনো ম্যালাফাইড ইন্টেনশন থাকবে, বা যখন থেকে আমার ইন্টেনশনে কোনো ধরনের কোনো গাফিলতি থাকবে, বা আমার যখন গিলটি ইন্টেনশন থাকবে, তখন থেকে আমার অ্যাক্টিভিটিস গুলো আসলে ক্রাইম হবে। সো আরো একটা ম্যাক্সিমে যেটা বলা হচ্ছে অ্যাক্টাস মি ইনভিটো ফ্যাক্টাস নন ইস্ট মিনস অ্যাক্টাস। তার মানে হচ্ছে অ্যাক্ট ডান বাই মি এগেইনস্ট মাই উইল ইজ নট অ্যান অ্যাক্ট অ্যাট অল। তার মানে আমার ইচ্ছার বিরুদ্ধে যদি আমার মাধ্যমে কোনো কাজ করানো হয় তাহলে সেটা আমার কোনো কাজ না। তো সাপোজ আপনার মাথায় কেউ পিস্তল ঠেকিয়ে আরেকজনকে হচ্ছে ডিফেম করতে বললো, তো আপনি নিজের জীবন বাঁচানোর জন্য আরেকজনকে ডিফেম করলেন, তাহলে আপনার এই অ্যাক্টিভিটিস কিন্তু ক্রাইম না। যেমনটা আমাদের পেনাল কোডে কিন্তু জেনারেল এক্সেপশন সম্পর্কে বলা আছে, যেটা হচ্ছে সেকশন 76 থেকে 106 পর্যন্ত, মেবি 105 পর্যন্ত আছে। তাহলে এই যে যে প্রভিশন গুলো, এগুলো কেন রাখা হয়েছে? যা মানে এখানে এই প্রভিশন গুলোর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে এইখানে যে ক্রাইম গুলো করা হয় এক্ষেত্রে কিন্তু আসলে গিলটি ইন্টেনশন থাকে না, এখানে আসলে ভালো ইন্টেনশনেই থাকে। তাহলে যেই ক্ষেত্রে আমার মানে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো ভুল নাই, তাহলে সেই ধরনের ভুল আসলে ক্রাইম হবে না। দেন হচ্ছে একটা শ্রিয়া মানে আমরা সবাই জানি যে আমার যে গিলটি ইন্টেনশন আছে সেটা আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা মনে মনে সবাই অপরাধী। আরো একটা কথা বলা হয় যে সুযোগের অভাবে সবাই ভালো মানুষ। তো সুযোগের অভাবে সবাই কিভাবে ভালো মানুষ? আমাদের হয়তোবা অনেক ধরনের অপরাধমূলক চিন্তা ভাবনা মনে আসে, কিন্তু আমরা হয়তোবা সোসাইটিতে নিজেদের একটা ইমেজ বজায় রাখার জন্য অনেকে অনেক অপরাধ করি না। কিন্তু অ্যাজ লং অ্যাজ যে অপরাধটা করতেছি না, সেই পর্যন্ত কিন্তু আমার এই মানে মানসিক চিন্তা ভাবনাগুলো ক্রাইম না। আমার এই মানে মনের চিন্তা ভাবনাগুলো তখনই ক্রাইম হবে যখন আমি এই চিন্তা ভাবনার বেসিসে কোনো একটা অ্যাক্টিভিটিস ঘটাবো। তো আমি কাউকে পছন্দ করি না, আমি কাউকে ডিফেম করতে চাই, কিন্তু সে বিষয়ে আমি কোনো ধরনের কোনো স্টেপ গ্রহণ করি নাই, তার মানে আমি মনে মনে ডিফেম করতে চাই, ঠিক আছে, এটা কোনো ক্রাইম না। কিন্তু আমি ডিফেম করার উদ্দেশ্যে অন্য কাউকে ইনস্টিগেট করলাম, আমি অন্য কারোর সামনে গিয়ে তার সম্পর্কে বদনাম করলাম, তাহলে এই যে যে আমি অ্যাক্টিভিটিস গুলো করতেছি এটাই হচ্ছে একটা শ্রিয়া। এবং মেন্স রিয়া যখন একটা শ্রিয়াতে কনভার্ট হবে তখনই আসলে অ্যাকচুয়াল ক্রাইমটা হবে। বুঝতে পারছেন আপনারা, নাকি আমি অনেক দ্রুত যাচ্ছি? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে প্রহিবিটেড, যেটা আমি আগেই বললাম যে মানে একটা হার্মফুল অ্যাক্ট তখনই ক্রাইম হবে যখন সোসাইটির মাধ্যমে সেটাকে প্রহিবিটেড করা হবে, যখন স্টেট ওই অ্যাক্ট বা অমিশনকে প্রহিবিট করবে। এবং এই যে যে অ্যাক্ট বা অমিশনকে প্রহিবিট করলো, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? যখন আমরা কোনো পেনাল ল এর মাধ্যমে ওই অ্যাক্ট বা অমিশনকে প্রহিবিট করব। তো আমাদের সোসাইটিতে যে ক্রাইম গুলো আছে এগুলো কিন্তু মানে অনেক আগে থেকে আইডেন্টিফাইড। আমি যেটা আপনাদের আগেও বলেছি যে আমাদের এই সাবকন্টিনেন্টে সবার প্রথমে যে লটা আনা হয় সেটা হচ্ছে পেনাল ল। তার মানে কি, ক্রাইম গুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে যাতে প্রহিবিট করা যায় তার জন্য পেনাল প্রভিশন গুলোকে সবার আগে পরিচয় করানো হয়। তো প্রথমে পেনাল প্রভিশন পরিচয় করানোর পরে, ক্রাইম গুলোকে পরিচয় করানোর পরে দেন কিন্তু আমরা প্রসিডিউরে যাই যে কিভাবে আসলে একটা মানে স্ট্রাকচার্ড ওয়েতে পানিশমেন্ট দেওয়া যায়। তার জন্য কিন্তু দেখবেন পেনাল কোড আসছে সেই ফার্স্ট ল কমিশন থেকে, কিন্তু আবার পরবর্তীতে গিয়ে কিন্তু সিআরপিসি আসছে থার্ড ল কমিশনে। তো এটা হচ্ছে একটা ক্যালকুলেশন যে আসলে যে অ্যাক্টটাকে আমি ক্রাইম হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছি সেই অ্যাক্টটা অবশ্যই প্রহিবিটেড হতে হবে। দেন পেনাল স্যাংশন, যেটা আমি বললাম আপনাদের যে একটা ক্রাইম, একটা অ্যাক্টকে যদি আমি ক্রাইম বলতে চাই সেটাকে শুধুমাত্র প্রহিবিট করলেই বোঝা যাবে না যে সেটা ক্রাইম। তো আমাদের মা বাবা আমাদের প্রায় সবসময় বলে যে বয়স্কদের সাথে মানে জোরে গলায় কোনো কথা বলবে না। তো এটা কি আমরা সবসময় মানি? এটা কিন্তু আমরা সবসময় মানি না। কেন মানি না? হ্যাঁ, তারা প্রহিবিট করছে কিন্তু এটা তো কোনো পেনাল প্রভিশন নাই। হয়তোবা আমার মা বাবা আমাকে একটু শাসন করবে, কিন্তু স্টেট কি এর জন্য আমাকে কোনো পানিশমেন্ট দিতে পারবে? সেটি কি বলা আছে যে বয়স্ক মানুষের সাথে যদি জোরে গলায় কথা বলা হয় তাহলে তার 5 বছরের কারাদণ্ড?
এরকম কিন্তু কিছু বলা নাই। সো আমাদের সোসাইটির কিছু নর্ম আছে হয়তো বা, কিন্তু এটা স্টেট ল না। তো যে পর্যন্ত স্টেট পেনাল সেকশনের মাধ্যমে প্রহিবিট না করবে সেই পর্যন্ত কিন্তু ওই অ্যাক্টিভিটিস আবার ক্রাইম হবে না। যেমনটা আমি বললাম যে মুরব্বিদের সালাম দেওয়া, এটা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট করা হয়, কিন্তু স্টেট কোনো লয়ের মাধ্যমে বলে নাই যে মুরব্বিদের সালাম দিতেই হবে। তো তার জন্য এটা চাইলে আমি বাইপাস করে যেতে পারি। তো যে পর্যন্ত আমার স্টেট পেনাল স্যাংশনের মাধ্যমে কোনো একটা অ্যাক্ট বা অমিশন প্রহিবিট করে নাই সেই পর্যন্ত সেই অ্যাক্ট বা অমিশন আসলে ক্রাইম হবে না। বুঝতে পেরেছেন এই পর্যন্ত সবাই? ক্রাইমের ক্যারেক্টারিস্টিক বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা দেখেন, এখানে এখন একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা পড়েন, পড়ার পর আমাকে বলেন যে এখানে যে কাজটা হয়েছে এটা আসলে ক্রাইম হয়েছে কিনা। আপনারা একটু 1 মিনিট কোশ্চেনটা দেখেন। নো ম্যাম, এটা ক্রাইম হয়নি। আচ্ছা, হুমায়া মনে হয় আগেই পড়ে ফেলেছেন। তো হুমায়া ক্রাইম Yes, কেন হয়নি বলেন তো? কারণ ম্যাম ইন্টেনশন ছিল না নেগেটিভ কোনো। ভেরি গুড, কারণ এখানে কোনো ইন্টেনশন ছিল না। তো আমি প্রবলেমটা আপনাদের পড়েই শোনাই। মিতু, an 8-year-old girl is living with her grandmother. Her grandmother asked Mitu to give her some antibiotics. She mentioned the name of the antibiotics as well, but Mitu mistakenly gave her the wrong medicine, and as a result her grandmother suffers from an allergic problem. Is that act done by Mitu a crime? তো আমরা বুঝতে পারছি যে এটা আসলে কোনো ক্রাইম হবে না, কারণ এখানে মিতু হচ্ছে তার গ্র্যান্ডমাদারকে যে মেডিসিনটা দিয়েছে সে কিন্তু সেটা মিস্টেকেনলি দিয়েছে। আর আমরা জানি এক্ষেত্রে নেগলিজেন্স অ্যাপ্লিকেবল হবে না, কারণ মিতুর বয়স মাত্র 8 বছর। তো 8 বছর বয়সী একটা বাচ্চার পক্ষে আসলে নিজের সেন্স ইউজ করে এতটাও বোঝা সম্ভব না যে কোন অ্যান্টিবায়োটিকটা আসলে প্রপার কোনটা প্রপার না। তো সে যেহেতু মিস্টেকেনলি কাজটা করেছে, তার এখানে যেহেতু কোনো গিলটি মাইন্ড ছিল না, মেন্সরিয়া ছিল না, তার মানে তার করা এই কাজটা আসলে ক্রাইম হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলেন, ক্রাইম আর সিন এই দুইটা কনসেপ্টের মধ্যে কোনো পার্থক্য আছে? সিন মানে কি আপনারা সবাই জানেন? হোয়াট ইজ সিন? সিন অর্থ কি? ম্যাম পাপ। পাপ। ভেরি গুড। তাহলে অপরাধ এবং পাপ এই দুইটা কনসেপ্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হুম? অপরাধ এবং পাপ এই দুইটা কনসেপ্ট কি একদম একরকম? না ম্যাম, পার্থক্য আছে। হ্যাঁ ম্যাম। কি পার্থক্য আছে? ম্যাম আপনাদের কাছে অবশ্য স্লাইড আছে, আপনারা পড়েও বলতে পারবেন। হ্যাঁ বলেন। ম্যাম যেমন মাহমুদুল। আমরা মিথ্যা কথা বলি ম্যাম, আমরা তো মানে মিথ্যা কথা বললে আমরা জানি যে আল্লাহ পাপ দেয়, কিন্তু ম্যাম যদি এটা অপরাধ হইতো তাহলে তো আমরা সবাই বাংলাদেশের সব প্রত্যেকটা মানুষ জেলে থাকতো ম্যাম। ভেরি গুড, এক্স্যাক্টলি এটাই, যে আসলে অপরাধ এবং পাপের মধ্যে একটা পার্থক্য আছে। হয়তোবা অনেক পাপই অপরাধ, কিন্তু সব পাপই কিন্তু অপরাধ না। তো এই যে দেখেন, পাপের বিষয়টা আসলে এটা একটা টোটালি রিলিজিয়াস একটা বিষয়। সো দেখবেন যে আমার রিলিজিয়নে এমন অনেক কিছু আছে যেগুলো আসলে অপরাধ, মানে যেগুলো আসলে পাপ, কিন্তু আবার অন্য কারো রিলিজিয়নে সেগুলো পাপ না। তো ক্রাইম হইতেছে ওই সমস্ত বিষয় যেগুলো শুধুমাত্র স্টেট প্রহিবিট করতেছে কোনো লয়ের মাধ্যমে, এবং এর বাইরে যদি কারো ধর্মীয় দিক থেকে কোনো কিছু বাধা নিষেধ থাকে তাহলে সেটা হইতে পারে সিন। যেমন মাহমুদুল সুন্দরভাবে বলল যে মিথ্যা কথা বলা এটা আমার ধর্মে হচ্ছে একটা পাপ, কিন্তু মিথ্যা কথা বলার জন্য কিন্তু আমার এক্সিস্টিং লতে কোনো ধরনের কোনো প্রভিশন নাই বা পেনাল প্রভিশন নাই। সো মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়তো বা আছে, এগুলো হচ্ছে রেলিভেন্ট বিষয়। তো এখন আমি আমার মাকে মিথ্যা কথা বললাম যে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে যাব, তো আমি ইউনিভার্সিটিতে না গিয়ে বন্ধুর সঙ্গে গেলাম হচ্ছে বসুন্ধরাতে খাইতে। তাহলে এটা কি কোনো ক্রাইম হয়েছে? এখানে অবশ্যই সিন হয়েছে, আমি আমার মাকে ধোকা দিছি, কিন্তু এখানে কি কোনো ক্রাইম হয়েছে? ক্রাইম কিন্তু হয় নাই, কারণ আমাদের স্ট্যাটিউটরি ল অনুযায়ী কিন্তু এটার কোনো বিধি নিষেধ নাই। তো সিন ওই ধরনের কর্মকাণ্ড যেটা prohibited and punished by God, but crime হচ্ছে ওই ধরনের কর্মকাণ্ড যেটা prohibited and punished by the state। তো যখন আমি আমার কাজের জন্য গডের কাছে রেসপন্সিবল তখন সেটা সিন, আর যখন আমি আমার কাজের জন্য স্টেটের কাছে রেসপন্সিবল তখন হচ্ছে সেটা ক্রাইম। আর আমাদের সিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে আমরা পরবর্তী জীবনে হয়তোবা কোনো না কোনো ভোগান্তিতে পড়তে পারি, কিন্তু ক্রাইমের ক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো না কোনো সাবজেক্টিভ একটা পেনাল প্রভিশনের মধ্যে দিয়ে যেতে হবে।
তো আমাদের সিনের ক্ষেত্রে হচ্ছে প্রায়শ্চিত্ত একটা বিষয় থাকে, কিন্তু ক্রাইমের প্রায়শ্চিত্ত একটাই, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হাজত খাটতে হবে, এছাড়া আর কোনো পানিশমেন্ট নাই। বুঝতে পেরেছেন? এখন বলেন ক্রাইম আর মোরালিটির মধ্যে পার্থক্য কি আছে? ক্রাইম আর মোরালিটির মধ্যে কি 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 পার্থক্য থাকতে পারে? মোরালিটি মানে কি? নৈতিকতা। ক্রাইম মানে অপরাধ। অপরাধ আর নৈতিকতার মধ্যে কি পার্থক্য থাকতে পারে? জি ম্যাম, পার্থক্য আছে কেমন ম্যাম। পার্থক্য থাকতে পারে? যেমন হচ্ছে মানে আমাদের দেশে যেমন হচ্ছে পানিশমেন্ট, সর্বোচ্চ পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড। তো হুম, নৈতিকতা কিন্তু মানুষকে মেরে ফেলা বা এই জিনিসটাকে প্রাধান্য দেয় না, বা এই জিনিসটাকে সম্মতি দেয় না। মানে এই ধরনের মানে পার্থক্য হতে পারে ম্যাম। ভেরি গুড। হ্যাঁ, তো ক্রাইম এবং মোরালিটির মধ্যেও পার্থক্য আছে। তো নৈতিকতা আসলে অনেক কিছুই নৈতিক হইতে পারে, অনেক কিছু অনৈতিক হইতে পারে। বা আমাদের জন্য যেটা নৈতিক সেটা আবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার জন্য অনৈতিক, আবার ইন্ডিয়ার জন্য যেটা নৈতিক সেটা আবার আমাদের জন্য অনৈতিক। তো আমাদের সোসাইটিতে এক্সিস্টিং যে হচ্ছে আমাদের বিভিন্ন কি বলা যায় স্টিগমা গুলো আছে, বা সোসাইটিতে যে রুলস রেগুলেশনস আছে, এগুলো আসলে মোরালিটির মধ্যে পড়ে। কিন্তু এই সমস্ত মোরালিটির মধ্যে ওইগুলাই ক্রাইম হবে যেগুলো আসলে স্টেট ক্রাইম হিসেবে এস্টাবলিশ করেছে। এখন আমি যদি বলি যে হোমোসেক্সুয়ালিটি এটা একটা ইমমোরাল বিহেভিয়ার অ্যাজ পার আওয়ার সোসাইটি। এখন আমি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে চিন্তা করি, ইন্ডিয়াতেও কিন্তু হোমোসেক্সুয়ালিটি বিষয়টাকে ইমমোরাল হিসেবে তারা দেখে। কিন্তু এটা কি ক্রাইম ইন্ডিয়াতে? যারা হোমোসেক্সুয়াল বা যারা হচ্ছে হোমোসেক্সুয়ালিটির সাথে যুক্ত, তারা কি ইন্ডিয়ার আইন অনুযায়ী ক্রিমিনাল? ক্রিমিনাল না, না কারণ না ইন্ডিয়াতে হোমোসেক্সুয়ালিটিকে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু আবার সেম কাজটা এটা বাংলাদেশে ইমোরাল অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে কিন্তু এটা ক্রাইম, কারণ বাংলাদেশে হোমোসেক্সুয়ালিটি এই বিষয়টাকে বৈধতা দেওয়া হয় নাই। তার মানে হচ্ছে একটা কাজ ইমোরাল হয়েও ক্রাইম নাও হইতে পারে, আবার একটা কাজ মোরাল হয়েও ক্রাইম হইতে পারে। যেমন আমি যদি বলি যে সাপোজ বাংলাদেশের আইন অনুযায়ী, ঠিক আছে, তো এরকম অনেক কাজই আছে যেগুলো আসলে আইন অনুযায়ী অপরাধ হইতে পারে, আবার আমরা আমাদের সোসাইটিতে সেটাকে মোরাল হিসেবে দেখি। যেমন আমরা যদি আমাদের ইসলাম ধর্মের কথা চিন্তা করি, তো এখানে হচ্ছে স্ট্রিক্টলি পর্দার কথাটা বলা আছে। এখন আমার কোনো হচ্ছে ক্রিমিনাল প্রসিডিং এর মধ্যে দিয়ে যাওয়া লাগলো, এখানে অবশ্যই পর্দানশীল নারীদের আমাদের সিআরপিসি তে একটা আলাদা সম্মান দেওয়া হয়েছে। এখন কোনো একটা মানে কি বলা যায় স্পেশাল সার্কামস্টেন্সেস কারো ক্রস চেক করার জন্য হয়তোবা কোনো আহ পুরুষ পুলিশের বা একজন মানে একজন খুবই কনজারভেটিভ উইমেনের মুখ দেখা লাগতে পারে। এখন সে যদি মুখ না দেখায় সেটা আবার মানে তাকে অপরাধী হিসেবে প্রমাণ করবে। তাহলে এই ধরনের একটা সার্কামস্টেন্সেস অনুযায়ী, যদিও এটা আমাদের রিলিজিয়ন অনুযায়ী ইমোরাল, আমাদের রিলিজিয়ন এই বিষয়টাকে আহ পারমিট করতেছে না, বা আমাদের সোসাইটি মানে আমি যদি একদম কট্টর কনজারভেটিভ কোনো মুসলিম সোসাইটি থেকে বিলং করি, তাহলে সেটা কিন্তু আমার ক্ষেত্রে একটা ইমোরাল বিষয়, কিন্তু তারপরও আমাকে কিন্তু সেই বিষয়টা স্যাক্রিফাইস করতে হচ্ছে, নইলে এটা ক্রাইম হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে বিষয়গুলো, যেমন দেখেন যে আমাদের সব জায়গায় গেলে পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড লাগে, লাগে না? যদি আমি একটা মানে একটা চাকরি পেতে যাই, বা যদি আমি কোথাও ভর্তি হইতে যাই, আমাদের ভোটার আইডি কার্ড লাগে কিন্তু সবারই। এখন ভোটার আইডি কার্ডের জন্য যখন আমি ছবি তুলতে যাই, তখন কি আমার মুখ ঢাকা অবস্থায় কোনো ছবি আমি তুলতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব নো না ম্যাম, কিন্তু। তাহলে সম্ভব। আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু এই বিষয়টা ইমোরাল, কিন্তু তারপর আমি এই কাজটা করতেছি। তো দেখবেন যতই পর্দা করুক, যত যাই করুক, সবারই কিন্তু এনআইডি তে নিজের ছবি আছে, এবং এই ছবিটা কিন্তু সে সব জায়গায় প্রোভাইড করতেছে। তো কেন এটা প্রোভাইড করা লাগতেছে? কারণ যদি সে প্রোভাইড না করে তাহলে সেটা একটা ক্রাইম হয়ে যাবে। আপনি কিন্তু এনআইডি ছাড়া লিগাল ওয়েতে কিছুই করতে পারবেন না। তাহলে এই ধরনের কাজ যে ঠিক আছে হয়তোবা ইমোরাল কিন্তু তারপরেও ক্রাইম না, আবার অনেক কাজ আছে মোরাল কিন্তু তারপরেও ক্রাইম। তো এই ধরনের কনসেপ্ট থাকতে পারে। এখন আমি যদি একটা মানে খুবই রিয়ালিস্টিক এক্সাম্পল দিই, সাপোজ একজন ভিক্ষুক, সে এবং তার পরিবার 5 দিন যাবত কিছুই খাইতে পারে নাই পানি ছাড়া। এখন একজন মানুষ যখন এত ক্ষুধার্ত, সে তার দুধের শিশুকে বাঁচাইতে চায়, সে একটা দোকান থেকে এক বয়াম দুধ চুরি করলো, চুরি করে নিয়ে তার বাচ্চাকে খাওয়াইলো, এটা কি ইমোরাল হবে? আমার আর কোনো উপায়ই নাই, লাস্ট রিসোর্ট হিসেবে আমি চুরি করে আমার বাচ্চাকে নিয়ে খাওয়ালাম, আমি মানুষের কাছে চাইছি কেউ দেয় নাই, এখন আমার বাচ্চার জীবন বাঁচানোর জন্য অ্যাজ এ ফাদার আমি চুরি করে আমার বাচ্চাকে দুধ খাওয়াইলাম, এটা কি ইমোরাল হবে? আপনাদের কি মনে হয়? না ম্যাম না ম্যাম, এটা অপরাধ হবে। ইমোরাল হবে না, কারণ অপরাধ তার হবে। কাছে আর কোনো ওয়ে নাই, কিন্তু এটা কিন্তু অপরাধ হবে, তখন কিন্তু সে চুরির দায়ে ফেঁসে যাবে।
এটাই হচ্ছে বিষয় যে ঠিক আছে আমি মোরালি ঠিক আছে কিন্তু তারপরেও সেটা ক্রাইম হতে পারে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি মোরালিটি এবং ক্রাইমের মধ্যে ডিফারেন্স। বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাম। এই ছিল আজকে মোটামুটি আমাদের আলোচনার বিষয় এবং এই টপিকগুলো আমি আলোচনা করেছি এনভি পরাঞ্জেপে স্যারের বই থেকে। কারো কি কোথাও কোনো কনফিউশন আছে? বুঝেন নাই এরকম ম্যাম আমাদের এই স্লাইডটা টিমসে দিয়ে দিন ম্যাম। কি দিয়ে দিব? ম্যাম এই স্লাইডটা কি টিমসে দেওয়া হয়েছে ম্যাম? হ্যাঁ, এই স্লাইড তো প্রায় 1 সপ্তাহ আগেই মনে হয় দেওয়া হয়েছে। আপনারা কি পান নাই? আচ্ছা জয়েন করছি তো কালকে ম্যাম এই জন্য। আচ্ছা ম্যাম আচ্ছা, টিমসে দেওয়া আছে। এই স্লাইডটা টিমসে আমার যতদূর মনে পড়ে আমি গত যে অনলাইন ক্লাস নিয়েছিলাম সেই অনলাইন ক্লাসের পরে আর কি দিয়ে 28 দিয়েছিলাম। তারিখে ম্যাম 28 তারিখে দেওয়া হয়েছে। জি ম্যাম, এটা দেওয়া আছে ম্যাম। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে দিনের পড়াটা দিনে শেষ করবেন। আর ক্রিমিনোলজি কম্পারেটিভলি একটু ইন্টারেস্টিং সাবজেক্ট আছে। সো আপনারা গত সেমিস্টারে যে কম্পারেটিভ ল পড়ে আসছেন ওটার মতো এত নিরস সাবজেক্ট না। ক্রিমিনোলজি পড়তে গেলে আপনাদের ভালো লাগবে। আপনাদের কি পড়তে কঠিন লাগছে ক্রিমিনোলজি? না ম্যাম। আচ্ছা, যদি এখনো পর্যন্ত তারপর না ম্যাম। যদি তারপরেও প্রবলেম ফেস করেন তাহলে ডিরেক্টলি আমাকে জানাবেন, কারণ আপনারা যদি প্রবলেম আমাকে না জানান তাহলে আমি বুঝতে পারবো না যে আপনাদের প্রবলেম কোথায় হচ্ছে। পরবর্তীতে গিয়ে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ হবে। সামনে হয়তো আমরা আরেকটু কঠিন টপিক পড়বো, কিন্তু আপনারা একটু জানাবেন যেখানে প্রবলেম হবে সাথে সাথে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো আপনাদের ম্যাটেরিয়াল গুলো গুছিয়ে দেওয়ার জন্য, স্লাইড প্রোভাইড করার চেষ্টা করব, কিন্তু অনেক ক্ষেত্রে যদি আমার মনে হয় যে না বই পড়ার দরকার আছে সেই ক্ষেত্রে আমি বই রেফার করব। তো আপনাদের যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে চাচ্ছিলাম। জি ম্যাম। তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। ফয়সাল মিয়া আছেন? শাহাদাত হোসেন, হুসনে আরা খানম, Yes, ma'am. নেফতাফুল জান্নাত, মেহরাব হোসেন ওপি, আসাদুল্লাহ হাসান। ম্যাম ওপি ছিল, ওপির মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। ম্যাম নেফতাফুল জান্নাত আসি ম্যাম। ঠিক আছে। আসাদুল্লাহ, তামান্না আক্তার, Yes, ma'am. ফেরদৌস শিকদার, ইয়েস ম্যাম। দীন ইসলাম নজরুল। দীন ইসলাম নজরুল কি আছে? নাকি তো দেখতে পাচ্ছি। Hello, ma'am. ম্যাম ও ছিল। শর্মিলী আক্তার, আকলিমা আক্তার, মোহাম্মদ পলাশ আহমেদ, Present, ma'am. হাফসা বেগম, Present, ma'am. শরৎ ফাতেমা অ্যাঞ্জেলিক, Yes, ma'am. কুসমিন চৌধুরী শিথিলা, Yes, ma'am. রুকসানা রহমান রুমি। রুমি নাই। কে এস মাহমুদুল হাসান, ইয়েস ম্যাম। সাদিয়া সুলতানা সাকি, ইয়েস ম্যাম। শাহাবুদ্দিন আহমেদ শিহাব, হুমাইয়া আক্তার, Yes, ma'am. সারওয়ার হোসেন, ইয়েস ম্যাম। আব্দুল্লাহ আল শাইজি, Present, ma'am. ইতি সুলতানা, Yes, ma'am. ফিরোজ আহমেদ, Present, আরাফাত ma'am. আরাফাত রহমান আকরাম, Yes, ma'am. জাহান আলী খান তুষার, সাজ্জাদ হোসেন। Yes, ma'am. সাজ্জাদ হোসেন বললেন নাকি তুষার বললেন? সাজ্জাদ, আচ্ছা। Sajjad Hossain, সিয়াম ma'am. সিয়াম হোসেন। এমন কি কেউ আছেন যে অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করছি নেক্সট ক্লাস বলতে তো আগামীকালই আপনাদের সাথে ক্লাস। সবাই একটু পড়াশোনা করে আসবেন। ম্যাম একটু কথা বলার ছিল ম্যাম। জি বলেন। ম্যাম আমার আরেকটা অফিসিয়াল মেইল আছে ম্যাম, ভার্সিটি থেকে প্রোভাইড করছিল, তো ওইটাতে ম্যাম হচ্ছে আমার সব কোর্স টিচাররা অ্যাড করছে, কিন্তু ম্যাম হচ্ছে আমি নতুনটার মধ্যে অ্যাড হয়ে গেছি আর কি আপনার এটা। ম্যাম ওইটাও যদি একটু অ্যাকসেপ্ট করতেন রিকোয়েস্ট আচ্ছা, তাহলে ভালো হতো ম্যাম। আপনি কি রিকোয়েস্ট দিয়েছেন? জি ম্যাম রিকোয়েস্ট দিয়েছি ম্যাম।
আচ্ছা আমি একসেপ্ট করে নিব, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ম্যাম সুস্থ থাকবেন। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আমার যে একটা সেলফি স্টাডি ছিল না ম্যাম, ওইটার ব্যাপারে আপনি বলছেন যে আপনি ওই জানাবেন আমাকে পরে। হ্যাঁ, ওইটা এখন পর্যন্ত আর কি জানানো হয় নাই ডিপার্টমেন্ট থেকে। সো ডিপার্টমেন্ট থেকে ডিসিশন আসবে খুব দ্রুত, ঠিক আছে? হয়তো বা টিচার এখনো অ্যাসাইন করা হয় নাই, বা হলেও হয়তো বা কোনো প্রসিডিওর আসলে পেন্ডিং আছে। আমি জানাবো ম্যাম আপনাকে। ম্যাম হ্যাঁ আমাদের বলেন। যে ইন্টার্নশিপ, ওই ইন্টার্নশিপের জন্য যে আমাদের সুপারভাইজার সবাইকে দেওয়া হবে ম্যাম, এটা কি ফর্মে দিতে হবে আহ এর ব্যাপারে? এই না, আপনাদের সুপারভাইজার আসলে এটা ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনাদের আসলে এভাবে কিছু করার নাই। পরবর্তীতে যখন সুপারভাইজারের আন্ডারে কাজ করবেন তখন আসলে এখানে কিছু প্রসিডিং আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ওকে ম্যাম। ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ আসসালামু হাফেজ আলাইকুম ম্যাম। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।